অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। মাফিয়া দ্য সাইকো লাভার পর্ব ২৭। ঠাস একটা হিংস্র আঘাত। হুইস্কির বোতলটা ঠিক ড্রেভেনের কপালের ওপর ভেঙে পড়ে। চিরচির করে রক্ত ছিটকে উঠল। ড্রেভেন স্তব্ধ। ৩ সেকেন্ড চুপচাপ। তারপর ধীরে ধীরে কাঁপা হাতে মাথায় হাত রাখে, টিপ টিপ করে গড়িয়ে পড়ে রক্ত। সে হাতটা সামনে আনতেই দেখা যায় লাল তরল তার আঙুলের ফাঁকে। মাথাটা যেন মুহূর্তেই চক্কর দিয়ে ওঠে। জেইন রিমের শরীরের প্রতিটি কোণায় ছড়িয়ে দেয় নিজের ঠোঁটের উষ্ণ অবাধ অধিকারী ছোঁয়া। রিম প্রতিটি ছোঁয়ায় কেঁপে কেঁপে ওঠে। তার শরীর যেন জলে মিশে ভেঙে পড়ছে। চেষ্টাও করে না আর প্রতিরোধের। শেষমেশ সমস্ত শক্তি হারিয়ে সে ঢলে পড়ে জেইনের বাহুতে। রিম ঢলে পড়তেই জেইনের বুকের অস্থিরতা বেড়ে যায়। সে ছটফট করে ওঠে। রিমের গালে হালকা চাপড় মেরে বলে, ফায়ারফ্লাই, সোনা, কি হয়েছে তোমার? হে সোনা, ওপেন ইওর আইজ। জেইনের বিচলতা বাড়তে থাকে। তার কণ্ঠ কেঁপে ওঠে। মনের মধ্যে ভয়ে ঝেঁকে বসে। কথা বলো সোনা, প্লিজ, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। রিমের শরীর নিথর। একটুও নড়াচড়া নেই, নিষ্পন্দ, নিস্তেজ। জেইন এক মুহূর্তের জন্যও বুঝতে উঠতে পারে না। মাথা কাজ করছে না। তার ভিতরটা তীব্র আতঙ্কে হাহাকার করে ওঠে। বুকের ভিতর কোথাও একটা বিশ্রী শূন্যতা ফেটে পড়তে চায়। তার দৃষ্টি পড়ে রিমের অনাবৃত ফর্সা দেহটা তার বাহুর মধ্যে লেপ্টে আছে। এক মুহূর্তেই যেন তার রক্ত জমে যায়। তার গাল দুটো লাল হয়ে ওঠে, কান জ্বলতে থাকে, গলা শুকিয়ে আসে। হঠাৎ করে তার ভিতর থেকে যেন এক প্রলয় উঠে আসে। মনের মধ্যে জেগে ওঠে কাছে পাওয়ার আকাঙ্ক্ষার। শ্বাসের শব্দ ক্রমেই ভারী হয়ে ওঠে। বুকের ধ্রিম ধ্রিম শব্দ যেন বুক ভেঙে বেরিয়ে আসতে চায়। সে নিজের শরীরের ভিতরকার পাগলামি সামলাতে না পেরে চোখ বন্ধ করে ফেলে। জেইনের সমস্ত শরীর কাঁপছে। সে বুঝতে পারে এক মুহূর্তের উন্মাদনায় সে ভুলের পর ভুল করে ফেলেছে। রিমের শরীরে ঋষাবের ছোঁয়া মুছে ফেলতে গিয়ে সে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে শুষ্ক একটা ঢোক গিলে নিজের শার্ট খুলে নিয়ে কাঁপা হাতে রিমের নগ্ন শরীরটা ঢেকে দেয়। কিন্তু ছোঁয়া দিয়েই আটকে ওঠে। মেয়েটার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। সারা শরীর যেন আগুনের লেলিহান শিখায় মোড়ানো। চোখে মুখে লালচে আভা, নিঃশ্বাস দ্রুত, অস্বাভাবিক। জেইনের হাত শক্ত করে মুষ্টিবদ্ধ হয়। তারপর ধড়াম, সে নিজের পুরো শক্তি দিয়ে ফ্লোরে ঘুষি মারে। রক্ত গড়িয়ে পড়ে আঙুলের ফাঁক দিয়ে। তার গলার শিরাগুলো ফুলে ওঠে। কপালের নীল শিরাগুলো যেন ফেটে যাবে যে কোনো মুহূর্তে। সে নিজের চুল মুঠো করে টেনে ধরে, ছিঁড়ে ফেলতে চায় নিজেকে। কণ্ঠে এক বিষাক্ত যন্ত্রণা, শিরায় শিরায় দগদগে অপরাধ। আমি সরি সোনা। সে রিমকে বুকের মাঝে চেপে ধরে রাখে, যেন নিজের মধ্যে ঢুকিয়ে নেয় তাকে, যেন আর কেউ তাকে ছুঁতে না পারে, আঘাত করতে না পারে। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো। সব দোষ ওই জঘন্য গুই সাপটার। ওর জন্যই তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি আমি। আর কখনো কষ্ট পেতে দেব না তোমাকে, একটুও না, প্রমিস। তার ঠোঁট স্পর্শ করে রিমের কপালে, কিন্তু রিমের গায়ে তাপ এতটাই বেশি যে নিজের ঠোঁটটা পুড়ে যাচ্ছে তার, হুবহু আগুনের মতো। জেইন আর এক মুহূর্তও দেরি করে না। সে উন্মাদের মতো রিমকে কোলে তুলে নেয়, বুকে চেপে ধরে রুমের ভিতর নিয়ে আসে। তার চোখে এখন শুধু একটাই উদ্দেশ্য, তার ফায়ারফ্লাইকে বাঁচাতে হবে, তাকে সুস্থ করতে হবে। সে খুব আস্তে, অত্যন্ত যত্নে রিমের ভেজা দেহটা মখমলের বিছানায় শুইয়ে দেয়, যেন সদ্য ফোটা এক নরম গোলাপ যার পাপড়ি একটু ছোঁয়াতেই ঝরে পড়বে। তার বুক ওঠানামা করছে অস্বাভাবিকভাবে। শরীর ভেজা না থাকলে হয়তো দৃশ্যমান হতো তার কপালে দুশ্চিন্তার চিকচিকে ঘাম। সে শ্বাস নিতে পারছে না ঠিকমতো, যেন গলা অবরুদ্ধ হয়ে আছে। রিমের দেহের দিকে তাকিয়ে তার চোখে নামে অন্ধকার এক ঝড়। সে দ্রুত টাওয়েলটা হাতে নিয়ে রিমের সামনে ঝুঁকে পড়ে। তার কাঁপা হাতে ধীরে ধীরে রিমের শরীর থেকে ভেজা শার্টটা সরিয়ে দেয়। তারপরেই এক ঝটকায় চোখ বন্ধ করে ফেলে, যেন কিছু একটা দেখা বারণ, কিছু একটা তাকে ভিতর থেকে চূর্ণ করে দিচ্ছে। কিন্তু তাও চোখের পাতার ফাঁকে সেই দৃশ্য ঠিকই উঁকি দেয়, এক অনাবৃত নিষ্পাপ নারী শরীরের অপার্থিব রূপ।
সে ডিপলি শ্বাস টানে, নিজের শরীরটা সামলাতে না পেরে ঠোঁট কামড়ে ধরে। ভিতরে আগুন, বাইরে নিঃশ্বাসে বরফ, কিন্তু হৃৎস্পন্দন চেপে রাখা যায় না। ধক 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 ধক। শরীরের প্রতিটি রন্ধ্রে শিহরণ খেলে যায়, রক্ত ফুটতে থাকে গলানো লাভার মতো। সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। তার শরীর গরম হয়ে ওঠে, যেন পিঠ বেয়ে আগুন নেমে যাচ্ছে। রিমের শরীর মুছাতে হবে, চেঞ্জ করতে হবে। একজন মহিলা সার্ভেন্টকে কল দিতে গিয়ে হঠাৎই তার মনে পড়ে ডোর লকড, আর পাসওয়ার্ড সে জানে না। তারপর মনে মনে ভাবে সে তার ফায়ারফ্লাইকে ছুঁতে দেবে না কাউকে, এমনকি কোনো মেয়ে মানুষকেও না। সে টাওয়াল দিয়ে শরীর মুছতে শুরু করে। মেয়েটার শরীর মুছতে গিয়ে হাত থেমে যায় বারবার। সে নিজেকে ধরে রাখে, ঠোঁট চেপে রাখে, বুক চাপড়ে নিজেকে শান্ত করার চেষ্টা। তারপর খুব ধীরে, অসম্ভব ধৈর্য ধরে রিমের শরীর মুছে দিতে শুরু করে। হাতটা কাঁপছে, আঙুলের স্পর্শে যেন জ্বলে উঠছে সারা দেহ। কিন্তু এরপর অন্তর্বাস, চেঞ্জ করতে হবে, পোশাক পরাতে হবে। সেখানেই সে এক মুহূর্ত থেমে যায়, দ্বিধায় পড়ে যায়। পর মুহূর্তে নিজের মনকে বোঝায়, এটা তো আমারই বউ, এত ঘাবড়ানোর কি আছে অজব। তবুও মন মানে না, তবুও শরীর কাঁপে, তবুও চোখ আটকে যায় সেই নিষিদ্ধ উষ্ণতায়। সে রিমকে তুলে নিয়ে নিজের খালি বুকের সাথে জড়িয়ে ধরে। তাদের শরীরের উষ্ণতা এক হয়ে মিশে যায়। জেন চোখ বন্ধ করে, সে নিঃশ্বাস নেয়। ধীরে ধীরে তার হাত নামায় রিমের পৃষ্ঠদেশে, এক টানে খুলে ফেলে বেল্টের হুক। চিকন কালো ফিতেটা ঘাড় বেয়ে নিচে গড়িয়ে পড়ে। সে রিমকে আবার বিছানায় শুইয়ে দেয়। তখনই ঘটে সেই মুহূর্তটা, যে মুহূর্তের কোনো তুলনা হয় না। জেইনের চোখ স্থির হয়ে যায় রিমের বক্ষের মাঝখানে। দৃষ্টি যেন আটকে যায়, থেমে যায় সময়। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মনে হচ্ছে হার্ট অ্যাটাক করবে, জ্ঞান হারবে। চোখ খুলে রাখতেই কষ্ট হয়। গলার অ্যাডাম অ্যাপেল নড়ে ওঠে। বড় করে ঢোক গেলে ঠোঁট শুকিয়ে গেছে, তাও ভিজিয়ে নেয়। এই দৃশ্য কি আসলেই পৃথিবীতে সম্ভব? না, এটা স্বর্গ, স্বর্গের এক টুকরো রূপ। একজন নারী নয়, যেন সৌন্দর্যের মূর্ত প্রতীক। সে আগেও বহু নারী দেখেছে খোলা, উলঙ্গ, কিন্তু এই অনুভূতি, এই বুকে শিহরণ, এই অদ্ভুত কম্পন শুধুমাত্র এই মেয়েটার জন্যই। তার সেই ইস্পাতের মতো শরীর এখন গলে যাচ্ছে, যেন কেউ আগুনের ঢাল দিয়েছে তার উপর। পাথরের মতো অনুভূতিহীন হৃদয়ে ছুরি চালিয়েছে এই একরত্তি মেয়েটা। অগত্য সে তাড়াতাড়ি কাবার্ড খুলে নিজের টি-শার্ট আর 3/4 প্যান্ট বের করে। তারপর অনেক যত্নে নিঃশ্বাস আটকে নিজের জ্বলন্ত বুকের আগুন সামলে রিমের শরীরে পোশাক পরিয়ে দেয়। তারপর সে দীর্ঘ হাফ ছেড়ে বাঁচে, যেন বিরাট একটা যুদ্ধ জয় করে ফিরল। কিন্তু অন্তরের ভিতর চলমান আরেকটি যুদ্ধ আরও বেশি তীব্র হয়ে উঠেছে। রিম জ্বরে কাঁপছে, শরীরটা লাল, মুখ পুড়ে যাওয়া গোলাপের মতো। সে দ্রুত ড্রয়ারের ফার্স্ট এইড বক্সে হাতড়ায়, কিন্তু কিছুই কাজে আসছে না। দিশেহারা হয়ে পড়ে জেন। বুকের ভিতর আতঙ্ক জমে ওঠে। সেই মুহূর্তে সে ওয়াকি টকি তুলে নেয়। মারতেও প্রথমবার সাড়া না পেয়ে আর্তনাদ করে ওঠে। এই জানোয়ারের বাচ্চা, একটা কল ধরতে এত দেরি লাগে তোদের? হারামির বাচ্চা, কোথায় মরছিস? মারতেও ভ্যাবাচাকা খেয়ে যায়, ওর ঘুম এক লাফে উড়ে যায়। জি ভাই, বুঝতে পারিনি, আমি তো ঘুমোচ্ছিলাম। জেন বিস্ফোরণে ফেটে যায়, চোয়াল তীক্ষ্ণ হয়ে যায়। সে দাঁতে দাঁত চেপে বলে, জানোয়ারের বাচ্চা, এদিকে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে, আর তুই আরামে ঘুমোচ্ছিস? তোর সারা জীবনের ঘুম হারাম করে দেব আমি। ফাকিং ডিক, তুই পুরো 1 মাস রাতে জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে থাকবি। তার কণ্ঠ আরও তীক্ষ্ণ ওঠে। বুঝতে পেরেছিস, হারামির বাচ্চা? মাত্তেও কাঁদো কাঁদো গলায় বলে, ভাই, আমি আবার কি করলাম? আমার মতো অবলাকে কেন আপনি ওই হিংস্র জানোয়ারদের খাবার বানাতে চাইছেন? আমি তো অত টেস্টিও না। জেন বিরক্ত হয়, তার রাগ আরও দ্বিগুণ বেড়ে যায়। চুপ কর বেকুপের বাচ্চা, এক্ষুনি লুকাকে নিয়ে আমার রুমের সামনে আয়। ডোর লকড হয়ে গেছে, পাসওয়ার্ড হ্যাক করতে হবে। মাত্তেও অবাক হয়ে বলে, লক কিভাবে হলো? আপনার ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক সবই তো দেওয়া আছে। জেন বিরক্ত হলেও তার অস্থিরতা বাড়ে। গলার মধ্যে কান্নার মতো শ্বাস আটকে আসে। এটা প্রশ্ন করার সময় নয়, ইডিয়েট। আমি যা বলেছি তাড়াতাড়ি কর। ড্রেভেনকে তুলে নিয়ে আয় এক্ষুনি। মাত্তেও আর কথা বাড়ায় না। সে জেইনের কণ্ঠ শুনে বুঝতে পারছে কিছু একটা অস্বাভাবিক ঘটেছে। সে সম্মতি জানিয়ে কল কেটে দেয়, দ্রুত তৎপর হয়ে পড়ে ভাইয়ের আদেশ পালনে। কল কেটেই জেইনের দৃষ্টি ফেরে রিমের দিকে।
ঠক ঠক করে কাঁপছে মেয়েটা। সে ছুটে যায় এসির রিমোটের দিকে, ধস্ত হয়ে তা অফ করে দেয়। তারপর কালো কমফর্টারটা দিয়ে জড়িয়ে দেয় রিমের গায়ে, একটু যেন তার শীত কমে। তারপর সে উঠে গিয়ে এক বাটি ঠান্ডা জল আর সাদা রুমাল নিয়ে আসে। বিছানায় বসে রিমের মাথাটা নিজের কোলে তুলে নেয় খুব যত্নে, যেন তার স্পর্শেই মেয়েটা না গলে যায়। ধীরে ধীরে রুমাল ভিজিয়ে রিমের কপালে জলপট্টি দিতে থাকে। তার হৃদয়টা দুলছে অস্থিরতায়, চোখে কুয়াশা জমে। তার কণ্ঠ নেমে আসে কোমল মৃদু সুরে, সোনা, চোখ খোলো সোনা, খুব কষ্ট হচ্ছে না তোমার? একটু চোখ খুলে দেখো আমাকে প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে তো। রিমের চোখের পাতাগুলো যেন একটু কাঁপে, কিন্তু খোলে না। ঠোঁট ফেটে গেছে, কপালের একপাশে আঘাতের ক্ষত লাল হয়ে আছে। জেইনের চোখ ছলছল করে ওঠে। আমি সরি সোনা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো। আর কখনো কষ্ট দেব না তোমাকে, প্লিজ চোখ খোলো। হঠাৎই রিম বেহুশ থাকা অবস্থায় দুর্বল হাতে জেইনের কোমর চেপে ধরে আর তার নরম মুখটা ঠেসে দেয় জেইনের পেশিবহুল পেটে। আর সেই মুহূর্তেই জেইনের শির দ্বারা বেয়ে শিহরণ নেমে আসে। রিম অস্ফুটে বিড়বিড় করে কিছু একটা। জেইন কান পাতে অস্থির, উৎকণ্ঠিত। আরাত্র, তুমি যেও না প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ যেও না, আমার কষ্ট হবে তো। রিমের গলা কাঁপছে, ভেতরে জমে থাকা কান্না, অভিমান এবং একটা অব্যক্ত ভয় তার কণ্ঠে স্পষ্ট। জেইনের বুক ফেটে যায়। সে রিমকে বুকের সাথে পুরোপুরি মিশিয়ে নিয়ে বলে, এই তো আমি সোনা, কোথাও যাব না, আর কোনো দিনও না, আমি প্রমিস। রিম চোখ খোলে না, কিন্তু ঠোঁট ফোলায় বাচ্চাদের মতো। গড প্রমিস। জেইন মাথা হেলে দেয়, গলা ভারী হয়ে আসে। গড প্রমিস। পিঙ্কি প্রমিস। এক টুকরো হাসি খেলে যায় জেইনের ঠোঁটে, বেদনার ভিতর একরাশ কোমলতা। পিঙ্কি প্রমিস। রিম কাঁপা গলায় বলে, তুমি আমাকে ভালোবাসবে তো? জেইন থমকে যায়। ভালোবাসা? সে কি সত্যি ভালোবাসে? সে তো এই শব্দটাকেই ঘৃণা করে। ভালোবাসা মানেই তার কাছে মিথ্যে একটা ঠকবাজি, একটা ফাঁকা প্রতিশ্রুতি। সে তো ভালোবাসা বিশ্বাস করে না। কিন্তু রিমের কণ্ঠে আবার ভেসে আসে এক খণ্ড কষ্ট, এক টুকরো আকুতি। কি হলো? বলো আমাকে ভালোবাসবে। জানো, আমাকে না কেউ ভালোবাসে না, কেউ না। তুমি আমাকে ভালোবাসবে না? সে জেইনের বুকের ওপর হাত রাখে। ধ্যান ভেঙে যায় তার। সে শুষ্ক ঢোক গিলে ফেলে, গলার স্বর রুদ্ধ হয়ে আসে। হ্যাঁ, হ্যাঁ। রিমের ঠোঁটে ফুটে ওঠে এক দুর্বল হাসি, অসহায়, নিষ্পাপ, নিঃস্বার্থ। আমাকে আদর করবে তো? জেইন আর নিজেকে ধরে রাখতে পারে না। সে রিমকে বুকের সাথে চেপে ধরে, নিঃশ্বাসে মিশিয়ে দেয় রিমের দহন। করব তো, খুব বেশি করব সোনা, অসহ্য আদর করব। সত্যি, 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 সত্যি। আমাকে কখনো ছেড়ে দেবে না তো? না, কখনো না, পৃথিবী ভেঙে পড়লেও না। রিম ধীরে ধীরে ঠোঁট ফুলিয়ে বলে, তাহলে চুমু দাও। জেইনের বুক ধকধক করতে থাকে, শ্বাস আটকে আসে, ঠোঁট শুকিয়ে যায়। তার কণ্ঠে বাষ্প জমে ওঠে। চুমু খাবো, রিম বলেই যায়, বাচ্চাদের মতো একরোখা জেদে। জেইনের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে ওঠে, তার বুকের ভিতর প্রলয় ঘূর্ণি তোলে, তার ঠোঁট কাঁপে। এখন না সোনা। রিমের কণ্ঠ কাঁচা, একটা অবুঝ বাচ্চার মতো। না, এক্ষুনি চাই। জেইন এবার রিমের কপালে হালকা চুম্বন এঁকে দেয়, তারপর আরেকটা নাকের ডগায়। আর রিম, সে চোখ বন্ধ করেই প্রতিটা স্পর্শ অনুভব করে। তারপর হঠাৎ করেই রিম ধীরে ধীরে জেইনের গলায় মুখ গুজে দেয়। কাঁপা ঠোঁট থেকে পরপর নরম চুমুগুলো নামতে থাকে। জেইনের মাথা ঝিমিয়ে যায়। তার হৃদয়ে এখন যুদ্ধ তীব্র, অন্ধ জ্বালা আর এক নিষ্পাপ স্পর্শের ইচ্ছার মধ্যে দোল খাচ্ছে সে। আচমকা রিমের দাঁতের হালকা কামড়ে জেইন যেন এক মুহূর্তের জন্য দম আটকে যায়। ভারসাম্য হারিয়ে বিছানায় ধপ করে পড়ে যায় রিমসহ। রিম পুরোপুরি তার বুকের ওপর। দুইজনের দম একে অন্যকে ছুঁয়ে যায়। বুকের তাল ঠোকা শব্দ যেন এক হয়ে গেছে। জেইন আর নিজেকে সামলাতে পারে না। হরিণী যদি নিজে থেকে এসে ধরা দেয়, তাহলে বাঘ তো শিকার করবেই।
তার বুকের গভীর থেকে হঠাৎ এক পশুর মতো ক্ষুধা জমে ওঠে, যেন বহুদিনের পিপাসা মেটাতে মরিয়া কোনো হিংস্র প্রেমিক। সে রিমকে হেঁচকা টানে নিজের নিচে নিয়ে এসে তার উপরে উঠে পড়ে। তারপর মাথা নিচু করে তার কপালে একটি চুমু, তারপর চোখের পাতায়, গাল বেয়ে ঠোঁটের পাশে এক একটা চুমু যেন এক একটা প্রতিজ্ঞা, এক একটা আগুন। সে রিমের গলায় মুখ গুজে দেয়, তার নিঃশ্বাসে যেন আগুন লেগে যায়। রিম চোখ বুজে নিজের সমস্ত অস্তিত্ব জেইনের মাঝে বিলিয়ে দিতে চায়। জেইনের ঠোঁট এবার নামে রিমের কলার বোনের উপরে। সেই কুচকুচে কালো তিলটার গায়ে দীর্ঘ এক গভীর চুম্বন এঁকে দেয় সে, যেন সেই তিলই তার পৃথিবীর কেন্দ্র। রিমের শরীর যেন আগুনে জ্বলছে, তার উষ্ণতা জেইনের বুক ভেদ করে প্রবেশ করে তার শিরায় শিরায়। এলোমেলো হাতে সে ছুঁয়ে দেয় রিমের স্পর্শকাতর স্থানগুলো, সাবধানে অথচ নির্ভুলভাবে, যেন সে পড়ে নিয়েছে রিমের শরীরের ভাষা। রিম আর নিজেকে ধরে রাখতে পারে না, এক হাতে তার চুল টেনে ধরে, অন্য হাতে পিঠ খামচে দেয়। তার নখ যেন ভালোবাসার ছাপ কেটে দেয় জেইনের পিঠে। জেইন এবার তার বুকে মুখ গুজে দিয়ে গভীরভাবে নিঃশ্বাস নেয়, যেন রিমের সুগন্ধই তার একমাত্র নেশা, তার একমাত্র ড্রাগস। তার এক হাত ধীরে ধীরে রিমের টি শার্টের নিচে ঢুকে যায়, কোমরে রাখে নিজের শক্ত হাত। রিমের শরীর তার ছোঁয়ায় গলে পড়তে চায়। রিম গুঙিয়ে ওঠে, ঠোঁটের ফাঁক থেকে ফস করে বেরিয়ে আসে অস্পষ্ট শব্দ, এক ধরনের সুখ যন্ত্রণার মিশ্র অনুভব। জেইন নেশাগ্রস্তের মতো ঠোঁটে আঙুল রাখে, তীব্র উন্মাদনায় ফিসফিসিয়ে বলে, শশ, ডিস্টার্ব করো না সোনা, টুনাইট আই ওয়ান্ট টু ফিল এভরিথিং। সে রিমের টি শার্ট আস্তে আস্তে উপরের দিকে তোলে, যেন কোনো মূল্যবান শিল্পকর্ম উন্মোচন করছে। রিমের শরীরের টি শার্ট ছাড়া আর কিচ্ছু নেই। জেইনের চোখে তীব্র আগুন, ঠোঁটে নরম মাদকতা। সে রিমের বুকের নরম জমিনে আলতোভাবে ঠোঁট ছোঁয়ায়। এক ফিসফিসে কণ্ঠে বলে, সফট অ্যান্ড বাউন্সি, আই লাইক ইট। রিম তখন চোখ বন্ধ করে রাখে, কিন্তু তার শরীর শিহরণে মুচড়ে মুচড়ে ওঠে, প্রতিক্রিয়া বলে দেয়। সে অনুভব করছে, ভালোবাসছে এবং ধীরে ধীরে আত্মসমর্পণ করছে। ঘরের বাতাস যেন ভারী হয়ে ওঠে, নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে। বাইরে কোথাও বৃষ্টি পড়ছে কিনা কেউ জানে না। এই ঘরেই এখন ঝড় চলছে, এক নিঃশব্দ প্রেমের ঝড়। জেইন এবার একটু উঠে আসে, তারপর তার ঠোঁট ছুঁয়ে যায় রিমের ঘাজের কোমল ত্বকে। এক একটা চুমু যেন আগুনের আঁচ। আস্তে আস্তে উঠে আসে, কানের পাশে নরম তুলতুলে লতির উপর দাঁত বসিয়ে দেয় সে। রিমের শরীরটা কেঁপে ওঠে এক ঝাঁকুনিতে, হঠাৎ করেই যেন বিদ্যুৎ খেলে যায় সারা শিরায় উপশিরায়। অবচেতনেই রিম তার মাথা নিচু নামিয়ে এনে জেইনের বুকের পাশে সেই ছোট্ট লালচে গোলাপি বিন্দুতে দাঁত বসিয়ে দেয়। জেইনের দাঁত শক্ত হয়ে আসে, খামচে ধরে বিছানার চাদর। তার ভিতরের হিংস্র শিকারী যেন হঠাৎ জেগে ওঠে, হিংস্র, লোভী, নেশাগ্রস্ত। সে হঠাৎ ঝুঁকে পড়ে রিমের ঠোঁটের ওপর, চেপে ধরে ঠোঁটে ঠোঁট। চুমুটা ছিল আগুনের মতো, যেন দাবানল ছড়িয়ে পড়ছে শরীর জুড়ে। রিমের গরম দগদগে নিঃশ্বাস তার মুখ থেকে ছড়িয়ে পড়ে জেইনের বুকে, গলায়, আঙুলের ফাঁকে। জেইন চুমুতে আরও গভীর হয়ে যায়। সেই চুমু আর স্নেহময় নয়, সেটা এখন পিপাসু, যেন রিমের ঠোঁটের প্রতিটা বিন্দু, সেই লালাযুক্ত ঠোঁট তার কাছে অমৃতের মতো। সে রিমের ঠোঁট এমনভাবে শুষে নিচ্ছে যেন পুরোটা গিলে নিতে চায়। সময় গড়ায়, কিন্তু জেইনের তৃষ্ণা থামে না ততক্ষণ না যতক্ষণ না রিম পুরোপুরি ভেঙে পড়ে। তার জিহ্বা এবার ছুঁয়ে যাচ্ছে রিমের প্রতিটা মুখের কোণা। একটা ঘোর তৈরি হয়, রিম যেন নিঃশ্বাস নিতে ভুলে যাচ্ছে। এক একটা স্পর্শে সে কেঁপে ওঠে, বাঁধন ছিঁড়ে যায়। একসময় রিম নিজেও চুমুর মাঝে হালকা হালকা দাঁত বসিয়ে দেয়, যেন প্রতিরোধের একটা অস্পষ্ট প্রচেষ্টা। কিন্তু সেই প্রতিরোধ জেইনের কাছে আর একটা উস্কানি হয়ে দাঁড়ায়। রিমের শরীর মুচড়ে ওঠে, চোখ বেয়ে গড়িয়ে পড়ে উষ্ণ নোনা জল। জেইন তার ঠোঁটগুলো আরও গভীর করে টেনে নিতে থাকে, যেন সেই ব্যথা, সেই প্রতিবাদ, সেই কান্না সবটুকু নিজের ভিতরে শুষে নিতে চায়। রিম হাঁপিয়ে ওঠে, নিঃশ্বাস আটকে যায়। সে ছটফট করে, ঠেলতে থাকে জেইনের বুক। কিন্তু জেইন অমানবিক, একরাশ নেশায় বুঁদ হয়ে গেছে সে রিমের দুই হাত এক হাতে ধরে বিছানার সাথে চেপে রাখে, মুখে একটা বিরক্তির ছায়া। উফ, এত নড়াচড়া করো কেন? ডিস্টার্ব হচ্ছে তো, একটু শান্ত থাকতে পারো না? খুব বেশি জ্বালাতন করো তুমি। দেখছো না আমি কত ইম্পর্ট্যান্ট একটা কাজ করছি? এবার একদম নড়বে না, ওকে সোনা?
রিম শান্ত হয়ে আসে, নিজের ছোট্ট দুর্বল হাতে জেইনকে শক্ত করে আঁকড়ে ধরে। জেইন আবারও তার গলায় মুখ গুজে দেয়, তারপর একের পর এক চুমু থেকে আস্তে আস্তে ছোট ছোট কামড়ে ভরিয়ে দেয়। রিমের গলা, কাঁধ, ঘাড় জুড়ে জেইনের দাঁতের ছাপ বসে যায়। প্রতিটা কামড়ের সাথে রিমের দেহটা কেঁপে ওঠে, এক পাশে ব্যথা, অন্য পাশে এক বিষাক্ত শিহরণ, যেন নিজের চিহ্ন পুরোটা গায়ে এঁকে দিতে চায়। রিম ব্যথায় কুঁচকে যায়, ছটফটানি বাড়তে থাকে, সেই সাথে জেইনের বিরক্তি। সে একটু থেমে ঠোঁট ফাঁক করে নিঃশ্বাস টেনে আবারও ঠোঁটে ঠোঁট চেপে ধরে, এক গভীর কামুক চুমুতে। চুমুর গভীরতা ধীরে ধীরে বেড়ে যায়, মুখের লালা মিশে একাকার হয়ে যায়। প্রথমে আদরে ছোঁয়া থাকলেও ক্রমে জেইনের ভিতরে যেন এক আগ্রাসী সত্তা জেগে ওঠে। সে আবারও চুমুর মাঝে দাঁত বসিয়ে দেয়। রিম সহ্য করতে পারে না, তার দুই হাত জেইনের এক হাতে বন্দি, তার শরীর যেন জড়ো হয়ে আসছে, দুর্বল হয়ে পড়ছে এক টান টান ছোঁয়ার মাঝে। শ্বাস নিতে চায়, কিন্তু জেইনের নিঃশ্বাসেই যেন দম আটকে যাচ্ছে। সে ফিসফিস করে ওঠে, আই কান্ট ব্রিথ। কিন্তু জেইন তখনও চুমুর গভীরে ডুবে, তার শরীরের প্রতিটা পেশিতে একরকম উন্মাদনা। সে হঠাৎ করেই ঠোঁট কামড়ে দেয়, শক্ত করে। রিমের ঠোঁট কেকে রক্তের সোদা স্বাদে ভরে ওঠে তার মুখ। একটা চাপা গোঙানিতে কুঁচকে যায় রিমের চোখ মুখ, তপ্ত নোনা জল গড়িয়ে পড়ে চোখের কোণ দিয়ে। শ্বাস বন্ধ হয়ে আসছে তার, সে গলা ছাড়তে চায়, কিন্তু জেইন তার নিঃশ্বাসও গিলে ফেলে, একটুও ফাঁক রাখে না। হাতটা রিমের কোমর ছুঁয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। সে রিমের প্যান্টে হাত রাখে। ঠিক তখনই এক তীব্র কর্কশ শব্দ মাথায় আঘাত করে। জেইনের চোখে রাগ জ্বলে ওঠে, তীব্র বিরক্তি ছড়িয়ে পড়ে তার মুখে। ওর ভিতরটা জ্বলে যায় বিরক্তিতে। সে থামে না, ঠোঁট ফাঁক করে রিমের গরম নিঃশ্বাস টানতে টানতে আবার মন বসাতে যায় তার কাজে। ঠিক তখনই আবার, ভাই শুনছেন, ড্রেভেনকে নিয়ে এসেছি, সাথে লুকাকেও। জেইন থেমে যায়, রিমের ঠোঁট থেকে মুখ সরিয়ে নিয়ে হঠাৎই হাঁপাতে শুরু করে। তার আকাশী আর ধূসর মেশানো চোখ দুটো রক্তাভ হয়ে উঠেছে, শ্বাসগুলো যেন গলার নিচে আটকে আছে। চোখ আটকে যায় রিমের লাল হয়ে ওঠা ফোলা ঠোঁটে। সে আবারও ধীরে ধীরে ঝুঁকে পড়ে, আবারও চাইছে। আর ঠিক তখনই, ভাই পাসওয়ার্ড খুলে গেছে, আমরা কি ভেতরে আসব? মাথার শিরা ফেটে যাওয়ার উপক্রম। জেনের চোখ ঘোলা হয়ে ওঠে রাগে। বিছানায় ঘুষি মেরে উচ্চারণ করে, ফাক অফ। সে রিমের দিকে তাকায়, আর সেই মুহূর্তেই যেন বজ্রাঘাত। মেয়েটার মুখ ফ্যাকাশে, নিঃসার দেহ, ঠোঁট রক্তমাখা, ঠোঁটে কোনো নড়াচড়া নেই। সে পুরোপুরি অবচেতন হয়ে গেছে। এক মুহূর্তে মনে পড়ে যায় মেয়েটা অসুস্থ, তাপপ্রবাহে জর্জরিত। সে কি করছিল এতক্ষণ? জ্ঞান থাকলে হয়তো এখনই তাকে থাপ্পড় মেরে দিত, বাসরের আগেই বনবাসে পাঠিয়ে দিত। শরীরটা কেঁপে ওঠে, চোখ বড় হয়ে যায় লজ্জায়, অপরাধবোধে, বিস্ময়ে। সে কাঁচের দেওয়ালের দিকে তাকায়। বাইরে ভোরের আলো ঢুকে পড়েছে, নির্লজ্জ আলো, যা তার গোপনতম দানবটাকে ফাঁস করে দিচ্ছে। ভাই কি হয়েছে, সাড়া দিচ্ছেন না কেন? জেনের হঠাৎ করেই বাস্তবে ফেরে। সে দ্রুত হাতে রিমের টি শার্টটা ধরে টেনে টুনে ঠিক করে দেয়, তারপর কমফর্টারটা টেনে নিয়ে যত্ন করে ঢেকে দেয় তার পুরো শরীর, যেন কিছুই ঘটেনি, যেন কেউ কিছু দেখবে না। তারপর এক গভীর নিঃশ্বাস নিয়ে দরজার দিকে হেঁটে হেঁটে গলা নিচু করে বলে, ভেতরে আয়। দরজা খোলার সাথে সাথেই তিনজন হুড়মুড়িয়ে পড়ে যায় মেঝেতে। মাত্তেও, ড্রেভেন, লুকা, তিনজনই জেনের পায়ের কাছে পড়ে আছে, যেন তিনটে বেওয়ারিশ কুকুর হাড় খুঁজতে গিয়ে ধরা পড়েছে। জেনের চোখের রং তখন বদলে যায় আগুনে লালচে। তার সাদা আকাশি মেশানো চোখ দুটো যেন মরুভূমির গরম হাওয়ার মতো ঝলসে দিচ্ছে তাকানো মাত্রই। সে একবার নিচের দিকে তাকায়, তারপর ঠান্ডা শুষ্ক কণ্ঠে বলে, তোরা দুজন যা। মাত্তেও হাবলার মতো মাথা চুলকে ওঠে, তার কণ্ঠটা গলা শুকনো ভয়ের মতো কাঁপছে। জি ভাই। জেনের চোয়াল টাইট হয়ে ওঠে, মুখটা বিভৎস রকম থমথমে হয়ে যায়। এক পা সামনে বাড়িয়ে সে ওঠে। তোদের যেতে বলেছি আমি, শুনিসনি? তার কণ্ঠে এমন হাড় কাঁপারও শীতলতা যে মনে হয় মুহূর্তেই রক্ত বরফ হয়ে যাবে। ড্রেভেন আর লুকা অবাক চোখে তাকিয়ে থাকে। জেন মাত্তেওকে ঠেলে দেয় পেছনে। গেট আউট বিফোর আই রিপ ইয়োর টাং আউট অ্যান্ড ফিড ইট টু ম্যানেটস পেট উলফ। ঠিক তখনই দরজার পাশ দিয়ে ছুটতে ছুটতে আসা ইয়াশ হন্তদন্তভাবে, শ্বাস কন্ট্রোলে আনতে পারছে না সে, মুখটা লাল হয়ে আছে দৌড়ের পর। জেনের চোখ সেখানে গিয়ে থামে, ঠোঁটে একরকম বিদ্রুপ ঝুলে পড়ে। ও এখানে কি করছে? তার কণ্ঠ যেন বুলেট ঠাসা বন্দুকের মতো।
মাত্তেও এবার সত্যি কাঁপতে থাকে। সে নিচু গলায় আমতা আমতা করে বলে, মানে ভাই, আমি ভেবেছিলাম আপনি বা ভাবি কিছু হয়ে গেলে যদি, আমি একটু টেনশনে ছিলাম আর কি, তাই ইয়াশ ভাইকে ডাকছিলাম আর কি। জেনের মুখ ঠান্ডা কিন্তু চোখ আগুনে। এক ধরনের শিকারীর ক্ষুধা আর অত্যাচারীর অধিকারবোধ তার চোখে ফুটে ওঠে। সে নিজেই গলার নিচে একবার চেপে ধরে রাখে, রাগ চেপে রাখে। ঠোঁট বেয়ে একটা শব্দ বের হয়, ইডিয়েট। ইয়াশ সামনে এসে দাঁড়ায়, তার চোখে সন্দেহ, কণ্ঠে ধৈর্য। কি হয়েছেটা কি, আমাকে একটু বলবি তোরা? সে ধীরে ধীরে পেছনে ফিরে রিমের দিকে তাকায়। মেয়েটা তখনও অচেতন, মুখে ব্যথার ছাপ স্পষ্ট, তার ঠোঁট ফুলে আছে, ক্ষতরং। এই দৃশ্য দেখেই ইয়াশের ভ্রূম কুঁচকে যায়, প্রশ্নটা তার চোখেই ঝুলে থাকে। মুহূর্তেই জেন অস্থির হয়ে ওঠে, তার ফায়ারফ্লাই সেন্সলেস হয়ে আছে, আর সে এখানে দাঁড়িয়ে ইডিয়েটগুলোর নাটক সহ্য করছে। রিডিকুলাস। তার চোখের মণি লালচে আভা নিয়ে জলজল করে উঠল। সে ড্রেভেনের শার্টের কলার খামচে ধরে একই সাথে টেনে নিয়ে এলো ঠিক নিজের সামনে। ড্রেভেন ভয়ে হচকচে গেল, কিছু বুঝে ওঠার আগেই জেন তাকে ঠেলে ছুঁড়ে ফেলে বিছানার সামনে। এক্ষুনি ওর জ্ঞান ফিরিয়ে দে, নইলে ট্রেজানের গর্তে ঠেলে দেব তোকে। ড্রেভেন চুপচাপ প্রাণপণে নিজেকে সামলে রিমের দিকে এগোতে যায়। ঠিক তখনই জেন চেঁচিয়ে ওঠে, গর্জনে ছিন্ন ভিন্ন করে দেয় ঘরের নিস্তব্ধতা। হেই, ডোন্ট টাচ হার! আচমকা থমকে যায় ড্রেভেন, পেছনে সরে যায়, তার ঠোঁট শুকিয়ে আসে। না ছুলে চেক আপ করবো কিভাবে? জেনের চোয়াল টনটন করে ওঠে, ঠোঁট কাঁপছে রাগে, চোখ দুটোতে আগুন। সেটা তোর সমস্যা, আমি শুধু জানি ওর জ্ঞান ফিরে আসা উচিত, এক্ষুনি, নইলে তোর শ্বাস বন্ধ করে দেব। ড্রেভেন কোনোভাবে হাত কাঁপিয়ে এগোয়, দূর থেকে স্টেথোস্কোপ এগিয়ে শুনতে চায়। কপালে হাত না রেখেই থার্মোমিটার ধরে, গলার স্বর অস্পষ্ট। জ্বর ভয়ঙ্কর, তাপমাত্রা 104 ছাড়িয়ে গেছে, স্যালাইন লাগাতে হবে, কিন্তু মনে হচ্ছে দুদিনের আগে ওর জ্ঞান ফেরার সম্ভাবনা নেই। এক মুহূর্তে ঘর জুড়ে ছড়িয়ে পড়ে হিংস্র স্নায়বিক চাপ। জেনের স্নায়ুতে যেন বিদ্যুৎ খেলে যায়। চোখের পাতা না ফেলেই সে তাকিয়ে থাকে ড্রেভেনের দিকে। তার ঠোঁট থরথর করে, গলার স্বর আগ্নেয়গিরির গর্জনের মতো। দুদিন মানে? বলছিস আমার ফায়ারফ্লাই দুদিন এইভাবে পড়ে থাকবে? তুই বুঝি আমাকে পাগল বানাতে চাস? ওর জ্ঞান ফেরাবি রাইট নাও। ড্রেভেন কাঁপছে, ফিসফিস করছে। এটা মেডিকেল রিয়ালিটি। ওর মাথায় ধাক্কা লেগেছে, শরীর দুর্বল, জ্বর তীব্র। চটাস! জেন কোনো কথা না বলে হুইস্কির বোতলটা টেবিল থেকে তুলে নেয়। তুই আমাকে ডাক্তারি শেখাচ্ছিস? চোখে খুন চেপে শ্বাস টেনে গর্জে ওঠে। ওর যদি কিছু হয় তোকে আমি গুলি করব না, খালি হাতে ছিঁড়ে ফেলব, বুঝেছিস? থাস! একটা হিংস্র আঘাত। হুইস্কির বোতলটা ঠিক ড্রেভেনের কপালের উপর ভেঙে পড়ে, চিরচির করে রক্ত ছিটকে উঠল। ড্রেভেন স্তব্ধ, 3 সেকেন্ড চুপচাপ, তারপর ধীরে ধীরে কাপা হাতে মাথায় হাত রাখে। টিপ টিপ করে গড়িয়ে পড়ে রক্ত। হাতটা সামনে আনতেই দেখা যায় লাল তরল তার আঙুলের ফাঁকে। মাথাটা যেন মুহূর্তেই চক্কর দিয়ে উঠল। রিমের পাশে দাঁড়ানো জেনের বুক উঠানামা করছে ভারী নিঃশ্বাসে, তার আঁখে আগুন আর ঠোঁটে ফিসফিস। আমার ফায়ারফ্লাই কষ্ট পাচ্ছে, এটা সহ্য করতে পারি না আমি। সে ছটপটে বিছানায় রিমের মাথাটা কাছে বসে, গালের দুপাশে নিজের 2 হাত রাখে। সোনা, তোমার খুব কষ্ট হচ্ছে না? কিচ্ছু হবে না তোমার, তুমি সুস্থ হয়ে যাবে, দেখো। সে ঠোঁট দাবিয়ে রিমের কপালে চুমু খায়। সেই স্পর্শে যেন চিরস্থায়ী মালিকানা ছুকে দেয় সে। আর তখনই পেছন থেকে ইয়াশ তাকে গলা থেকে ধরে হিচড়ে টেনে তোলে। ইয়াশ গর্জে ওঠে, এসব কি? হ্যাঁ, তুই তো বলেছিলিস তুই ওর ধায় একটা আঁচড় পর্যন্ত পড়তে দিবি না। এখন দেখ একদিনেই কি অবস্থা করেছিস ওর। ওর চোখে শুধু ভয়, মুখে রক্ত, একে তুই সুরক্ষা বলিস? জেন থেমে যায়, তার চোখের মণি যেন মুহূর্তেই পাথরের মতো হয়ে যায়। হঠাৎ সে ঝাঁকুনি দিয়ে ইয়াশকে সরিয়ে ফেলে। ইয়াশ ধাক্কা খেয়ে পেছনে পড়তে পড়তে বেঁচে যায়, কিন্তু জেন থামে না। 2 হাতে ধরে ওর কলার চিবিয়ে চিবিয়ে বলে, হ্যাঁ, আমিই ওকে মেরেছি, আবার আমিই আদর করব। ওর উপর সম্পূর্ণ অধিকার আছে আমার। ও আমার। ওর শরীরের প্রতিটা ইঞ্চি, প্রতিটা দাগ আমার নামে লেখা। আমার ছায়া ছাড়া কারো ছোঁয়া পর্যন্ত সহ্য করব না। সে এক আছড়ে ইয়াশকে মেঝেতে ছুঁড়ে ফেলে। মার্বেলের মেঝে কেঁপে ওঠে। ড্রেভেনকে আগলে বসে থাকা মাত্তেওকে ঠান্ডা স্বরে বলে, ওটাকে নিয়ে যা এখান থেকে, ওর মুখ আর দেখতে চাই না আমি। ইয়াশ গো গো করে উঠে বসে, মুখে রক্ত জমে আছে। সে থুতু ফেলে বলে, তুই যে ওকে মেরে মাথা ফাটিয়ে দিলি, এবার রিমের চিকিৎসাটা হবে কি করে? বলতেই মুহূর্তেই জেনের হাত আবার চলে যায় ওর গলায়। এবার সে এক হাতে ওকে শ্বাসরুদ্ধ করে তুলে বলে, তোকে কতবার বলেছি ওর নাম মুখে নিবি না, বলেছি মা বলবি, এক্ষুনি বল। ইয়াশ গলা চেপে ধরা অবস্থাতেই ঠোঁট কামড়ে কাঁপতে কাঁপতে বলে, হোয়াট ননসেন্স ইজ দিস ইয়ার? মনে হচ্ছে তোর হাতেই একদিন মারা পড়ব আমি।
জেনের চোখে আগুন, রক্ত যেন তার কানে উঠে গেছে। চাপা গর্জনে বলে, একদম ঠিক বলেছিস, আমার হাতেই মরবি যদি আরেকবার ওর নাম উচ্চারণ করিস। ইয়াশ জোর করে নিজেকে ছাড়িয়ে নেয়, চোখ জ্বলে যাচ্ছে, কিন্তু তবুও ঠোঁটে বিদ্রুপের হাসি। সে গলা ঝেড়ে বলে, ঠিক আছে আব্বা, আপনার কলিজার টুকরো সোনার খনি চাঁদের টুকরো বউকে আমি এখন থেকে আম্মা বলেই ডাকব। জেনের কপালে লাইন পড়ে, আব্বা মানে? ইয়াশ গম্ভীর মুখে বলে, কেন? যদি ও আমার মা হয় তবে তুই তো আমার আব্বা। অ্যাম আই রং? জেন কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থাকে, হঠাৎ ঠোঁট বেঁকে হেসে ফেলে। অস্বস্তিকর এক নীরবতা ঘরে ভর করে। রাইট, শেষমেশ তোর ভাগ্যেও বাবা মা জুটল। এবার ভালো ছেলে হয়ে একটু প্রাইভেসি দে আমাদের, কেটে পড় এখান থেকে। ইয়াশ জেদ করে মুখ ফুলিয়ে বলে, না না, আমি মায়ের কাছে থাকব। সেই মুহূর্তে জেনের হত এক ঝটকায় ওর পেটে ঘুষি বসায়। ইয়াশ বেঁকে যায়, মুখ দিয়ে এক অদ্ভুত উপস শব্দ বের হয়। জেন ওর থুতনি চেপে ধরে কানে ফিসফিস করে, মায়ের কাছে থাকতে শখ তোর? তোকে আমি ছেলে হিসেবে আর মানি না, তোকে এতিমখানায় রেখে দেব। একটা নতুন প্রোডাক্ট ডাউনলোড করতে হবে যে আমাদের প্রাইভেসিতে হস্তক্ষেপ করবে না, কিন্তু তার আগে আগে আমার বউকে সুস্থ করতে হবে। সে মাত্তে ওর দিকে তাকিয়ে হুকুম দেয়, তুই এখনো দাঁড়িয়ে তামাশা দেখছিস? ওটাকে নিয়ে বিদে হ, নইলে ওর কলিজা ছিঁড়ে বের করব। আর শোন, এক্ষুনি একজন স্পেশালিস্ট ফিমেল ডক্টর পাঠাবি, এমন একজন যার মুখে কথা কম কাজে মন থাকবে। মাত্তেও শুষ্ক গলায় ঢোক গিলে ফেলে, তাড়াতাড়ি ড্রেভেনকে নিয়ে বেরিয়ে যায় ঘরের থেকে। ভেতরে ভয় জমে আছে, আজ যদি সামান্য কিছু ভুল করে তবে হয়তো সত্যি সত্যিই এই পাগলটা কারো বুক চিরে কলিজা হাতে নেবে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।